Dear students, welcome to the class. Our today's topic is acid-base disorder. আমরা অলরেডি আমাদের তিনটা কার্ড শেষ করছি। আমরা আমাদের চতুর্থ কার্ডে আসব। চতুর্থ কার্ড আমাদের হলো শরীরের ইন্টারনাল এনভায়রনমেন্ট, বা তোমরা সবাই জানো মিলিও ইন্টেরিয়র, যেটা তোমাদের ফিজিওলজির গাইডনের ফার্স্ট পেজের একটি লাইন, মিলিও interior. A milieu interior by internal environment of the body, it's mainly maintained by balance of three things. Number one is water balance of the body, number two electrolyte balance of the body, and last but not least acid base balance of the body. এই তিনটা জিনিসের হোমিওস্টেসিসের মাধ্যমে আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্টটা ঠিক থাকে, এবং আমরা এই কার্ডে এসে আমরা এই তিনটা টপিক পড়ব। এর মধ্যে প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাসিড বেস ব্যালেন্স অ্যান্ড ইটস ডিসঅর্ডার্স, কীভাবে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন হয় এবং এর ডিসঅর্ডার হলে কী কী সমস্যা হতে পারে। তাহলে চলো ক্লাস শুরু করি। প্রথমেই আসি, নর্মাল পিএইচ অফ ব্লাড কত আমরা সবাই জানি, 7.35 to 7.45। এখন ব্লাডের এই নর্মাল পিএইচটা কেন ইম্পর্টেন্ট, কেনই 7.35 থেকে 45 হতে হবে? এটা 8 হলে সমস্যা কি, 7 হলে সমস্যা কি? আসলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, অনেক বড় সমস্যা আছে। আমরা কিন্তু আমাদের কার্ড 1, 2-তে এগুলো অলরেডি পড়ে ফেলছি, বুঝছি কি না এখন আমরা বুঝতে পারবো। তোমরা বলো তো এনজাইম কী দিয়ে তৈরি হয়? ইয়েস, অল এনজাইমস আর প্রোটিন ইন নেচার, এবং প্রোটিনের একটা খুব বড় একটা প্রপার্টিস কি? ইয়েস, ডিন্যাচারেশন অফ দ্য প্রোটিন। যদি প্রোটিনকে আমরা হিট দেই, অত্যাধিক কুল করি, কিংবা অ্যাসিড বেজের মধ্যে নিয়ে আসি, তখন কি হয়? প্রোটিনের সেকেন্ডারি টার্সিয়ারি কোয়াটারনারি স্ট্রাকচার ধ্বংস হয়ে যায়। তার মানে কি? প্রোটিনটার প্রোটিন থাকে না, কার্যকর কোনো প্রোটিন হিসেবে থাকবে না। ঠিক আছে? আমাদের সেলের, আমাদের শরীরের প্রতিটি কোষের, প্রতিটি সেলের ফাংশনের জন্য অসংখ্য পরিমাণে এনজাইম লাগে। যেমন মনে করো সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা ছাড়া তো কোনো সেল টিকতে পারবে না। তো ওখানের মধ্যে কী আছে? এই পাম্প কে চালায়? একটা এনজাইম, এটিপিএস এনজাইম। এছাড়া সেলের মধ্যে মেটাবলিজম বলো, কিংবা সেলের বাইরে ডাইজেশন অ্যাবজর্পশন বলো, কিংবা তোমার গ্লুকোজ ট্রান্সপোর্ট বলো, যে কোনো কিছুর মধ্যেই তোমার কী লাগবে? এনজাইম লাগবে। আর কি লাগতেছে? ক্যারিয়ার প্রোটিন লাগতেছে। এছাড়া অনেকগুলো হরমোনও কি প্রোটিন ইন নেচার। এখন ব্লাডের যদি পিএইচ 7.35 থেকে 45 এটা না হয়ে 7 বা 8 মানে হাই অ্যালকালি বা অ্যাসিডিকের দিকে চলে যায়, তখন কী হবে? এই এনজাইমগুলো তাদের স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, ডিন্যাচারেশন হয়ে যাবে, এবং অল এনজাইম উইল বি ইনঅ্যাক্টিভ, এবং আলটিমেটলি ইট ইজ ডেঞ্জারাসলি লাইফ থ্রেটেনিং। হার্ট অ্যাটাক হয়ে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়ে কী হবে? মানুষ মারা যাবে। এখন বডিতে বা ব্লাডে এই যে 7.35 বা থেকে 45 আমরা যে বলি, এটা মেনটেন কিভাবে হবে? মনে করো একটা মানুষ হঠাৎ করে অ্যালকালি খেয়ে ফেললো অনেকগুলো, যেমন মনে করো অ্যান্টাসিড সিরাপ, সে 2 বোতল অ্যান্টাসিড সিরাপ একজন খেয়ে ফেললো, মজা লাগছে, ছোটো বাচ্চা একটা না বুঝে খেয়ে ফেললো 1 বোতল। কিংবা কেউ সুইসাইডের জন্য হঠাৎ করে হারপিকের মতো জিনিস খেলো, কিংবা অত্যাধিক অ্যাসিড কেউ মুখে দিয়ে ফেললো, তাহলে কি হবে? সাথে সাথে মানুষ মরে যায় না। বডি আপ্রাণ চেষ্টা করে কি করতে? এই অ্যাসিড বা অ্যালকালি, কিংবা কোনো কারণে বডিতে যদি ভিতর থেকে অ্যাসিড অ্যালকালি অনেক পরিমাণে তৈরি হয়, সেক্ষেত্রে বডি চেষ্টা করে এই অ্যাসিড অ্যালকালিকে নিউট্রাল করে দিতে। এই আমাদের বডি সিস্টেমকে অনেকটা দেশের সাথে তুলনা করা যায়। যেমন মনে করো আমাদের দেশের মধ্যে যদি কোনো কারণে কোনো জায়গায় একটা সন্ত্রাস হয়, জঙ্গি হামলা হয়, কিংবা অরাজকতা তৈরি হয়, ফার্স্ট লাইন কে চলে আসবে? সবার আগে পুলিশ, অফকোর্স। এটা খুব দ্রুত।
আমরা আমাদের বডির মধ্যে এটাকে বলতে পারি উইদিন সেকেন্ড। এখন পুলিশ যদি ব্যর্থ হয় তখন কি হবে? তখন কারা আসে? র্যাব চলে আসবে। বডি সিস্টেমে র্যাবও আছে পুলিশের মতো, তারা আসবে উইদিন মিনিট। যদি র্যাব ব্যর্থ হয় তখন কি আসবে? তখন চলে আসবে বডির মধ্যে সেনাবাহিনী, আর্ম ফোর্স। হ্যাঁ, আমাদের বডিতেও আর্ম ফোর্স আছে, সে কয়েক ঘন্টার থেকে কয়েকদিন পর্যন্ত লাগে। তাহলে চলো আমরা এদের সাথে পরিচিত হয়ে নিই। প্রথমেই আসি বডি ফ্লুইড বাফার সিস্টেম, পুলিশের মতো উইদিন সেকেন্ড তারা চলে আসবে আমাদের বডি ফ্লুইডের মধ্যে যে বাফার আছে। মনে আছে বাফার পড়ছিলাম যে বডি ফ্লুইডের বাফার কী কী? দেখি তো, একটু মনে করে দেখো তো পারো কি না। ওকে, দেন আসবে রেসপিরেটরি বাফার সিস্টেম। দে অ্যাক্টস উইদিন মিনিটস, 1 থেকে 15 মিনিটের মধ্যে তারা কাজ করবে এবং কয়েক ঘন্টা পর্যন্ত এরা কাজ করে। এরপরে কারা আসবে? এরপরে আসবে, আর লাস্টলি কারা আসবে? লাস্টলি আসবে সেনাবাহিনী, রেনাল বাফার সিস্টেম, কিডনি, যেটার কাজ করতে ঘন্টার উপরে লেগে যায় এবং কমপ্লিট করতে 2 থেকে 3 দিন লাগে, কিন্তু খুব ভালোভাবেই করে। এবং ওরা অনেক ক্ষেত্রেই কী করবে? এটাকে কারেক্ট করবে, অ্যাসিড বেস ডিসঅর্ডারটাকে কারেক্ট করবে। আস্তে আস্তে আমরা পড়তে পড়তে দেখবে এটা অনেক সহজ হয়ে গেছে। ওকে, তাহলে নেক্সট এবার আসি অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্স বলতে আমরা বুঝি কি, যদি মনে করো কোনো কারণে এই অ্যাসিড বেস ব্যালেন্সটা ইমব্যালেন্স হলো, মানে হাইড্রোজেন আয়ন বেড়ে গেল, তখন কি হবে? প্রথমে আসবে ওই যে বলছি বডি ফ্লুইড বাফার। বডি ফ্লুইড বাফারের মধ্যে সবচেয়ে আগে কে? ইসিএফ বাফারগুলো, বাইকার্বনেট বাফার, ওকে, প্রোটিন বাফার। এরা এসে কি করবে? হাইড্রোজেনকে নিউট্রিলাইজ করার চেষ্টা করবে। এরপরে কি আসবে? আইসিএফ অ্যান্ড বোন বাফার। এরা করবে কি? হাইড্রোজেনকে নিউট্রালাইজ এরা করবে না, এরা হাইড্রোজেনকে সেলের ভেতরে ঢুকিয়ে দিয়ে পটাশিয়ামকে সেলের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে। তার মানে হাইড্রোজেন যদি সেলে ঢুকে যায় তাহলে কি হবে? হাইড্রোজেন আয়ন ব্লাডের মধ্যে কমে যাবে এবং পিএইচটা নর্মাল হয়ে আসবে। এই বাফারের পরবর্তীতে ফার্স্ট লাইনের পরে কি আসবে? সেকেন্ড লাইন, রেসপিরেটরি সিস্টেম। সে কি করবে? কার্বন ডাই অক্সাইড, আমরা শ্বাসের মাধ্যমে কি ফেলে দিই? কার্বন ডাই অক্সাইড বের করে দিই আর অক্সিজেন নেই। এই কার্বন ডাই অক্সাইড একটা ভলাটাইল অ্যাসিড। কিভাবে বলতে পারবা? কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের উপস্থিতিতে এই কার্বন ডাই অক্সাইড যদি এক অণু পানির সাথে মিশে তাহলে কি হবে? ইয়েস, কার্বনিক অ্যাসিডে পরিণত হবে, H2CO3। এ কারণেই আমরা কার্বন ডাই অক্সাইডকে বলি ভলাটাইল অ্যাসিড। এবং যত বেশি কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের হয়ে যাবে তত বেশি কী হবে? অ্যাসিড বের হয়ে যাবে। আর আমরা যদি শ্বাস ধরে রাখি তাহলে কী হবে? কার্বন ডাই অক্সাইড বের হতে পারবে না। তাহলে কী হবে? শরীরে অ্যাসিড জমবে, জমলে ব্লাড পিএইচ আস্তে আস্তে কমতে থাকবে। কথা বোঝা গেছে? তাহলে এই রেসপিরেটরি সিস্টেম এটা কাজ করে উইদিন মিনিট। আর লাস্ট কি? রেনাল। সে কি করবে? সে অ্যাসিডোসিস হলে বা হাইড্রোজেন বের হয়ে গেলে হাইড্রোজেনকে ইউরিনের মাধ্যমে বের করে দিবে এবং বাইকার্বনেটকে কি করবে? ব্লাডের মধ্যে নিয়ে আসবে, কিডনির থেকে রিঅ্যাবজর্পশন করে, রিজেনারেশনের মাধ্যমে নিয়ে আসবে। তাহলে আবারও ইমিডিয়েটলি রেসপিরেটরি সিস্টেম 1 to 3 মিনিট, আর আইসিএফটা হবে ঘন্টা, আর রেনাল পুরো দিন লেগে যাবে। ওকে, তাহলে কিন্তু আমরা আমাদের ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন ডিফেন্সকে চিনলাম যে বডি ফ্লুইড বাফার সিস্টেম বা ইসিএফ বাফার উইদিন সেকেন্ড, রেসপিরেটরি বাফার উইদিন মিনিট, আর বডি ফ্লুইডের মধ্যেই আইসিএফ এবং বোন বাফার কয়েক ঘন্টা, আর রেনাল বাফার কয়েক দিন পর্যন্ত লাগবে টোটাল কমপ্লিট করে আসতে। এখন আসো, তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম ব্লাডের মধ্যে বাফার কি কি আছে। এই হলো আমাদের ব্লাডের কমন 5টা বাফার। 1 নম্বর হলো বাইকার্বনেট বাফার, 2 নম্বর ফসফেট বাফার, 3 নম্বর
প্রোটিন বাফার, হিমোগ্লোবিন বাফার, এছাড়া অক্সি হিমোগ্লোবিন বাফার। এই সবগুলো হলো কি ব্লাডের বাফার। ওকে, আর কোন বাফারটা কতটুকু আছে এখানে সংখ্যা একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা তোমাদের ক্লাস নোটে দেখবে আবার ঠিক মতোই আছে। তাহলে দেখা যাচ্ছে বাইকার্বনেট বাফার টোটাল বাফারের প্রায় 35 ভাগ, হিমোগ্লোবিন বাফার, অক্সি হিমোগ্লোবিন বাফার 35, আরবিসির মধ্যে যেটা আছে সেটা 18। তার মানে আমাদের আরবিসি এবং আরবিসির ভিতরে হিমোগ্লোবিন এই দুটো মিলে কিন্তু আমরা প্রায় 53% বাফার, অর্ধেকেরও বেশি। ফসফেট বাফার 5 এবং প্লাজমা প্রোটিন হলো 7। এইটাই হলো পার্সেন্টেজ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বাফার হলো আমাদের জন্য কোনটা? বাইকার্বনেট বাফার। ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ইটস এ ওপেন এন্ডেড বাফার সিস্টেম। এটা খুব দ্রুত কাজ করে। ওপেন এন্ডেড বাফার সিস্টেম আগে পড়ানো হয়েছে, এরপরেও বলে দেই এই বাফারটা কিডনি এবং লাংস দুই জায়গাতেই কাজ করে এবং খুব দ্রুত কাজ করে। এবং এটার সল্ট ইস টু অ্যাসিড রেশিওটা হলো 20:1, 20 ভাগ লবণ 1 ভাগ অ্যাসিড বা বাইকার্বনেট 20। এটার ইম্পর্টেন্স কি একটু পরে আমরা একটা অঙ্কে দেখতে পারবো। তাহলে আসো প্রথমে বাইকার্বনেট বাফার অলরেডি বলে ফেলছি, কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেটের মাধ্যমে লাংস এবং কিডনি দুই জায়গাতেই কাজ করে এবং এরা মিলে ওই যে হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, ওইখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে যেটা 53 বলছি। তার মানে তারা প্রায় অর্ধেক বাফারের মতো কাজ করে এই বাইকার্বনেট বাফারটা। 2 নম্বর হলো হিমোগ্লোবিন বাফার। আরবিসির মধ্যে এটা স্পেসিফিক্যালি থাকে। ভলাটাইল অ্যাসিড বাফার এটা। ফসফেট বাফার এটা সেলের ভিতরে এবং কিডনিতে মূলত থাকে ফসফেট বাফারটা। প্রোটিন বাফার আমরা সবাই জানি কোথায় থাকে প্রোটিন বাফার, প্লাজমাতেও আছে, সেলের ভিতরেও আছে প্লাজমা প্রোটিন এবং উইদিন সেল। তবে মূলত ইন্ট্রাসেলুলার বাফার হিসেবে এরা কাজ করে থাকে। রেসপিরেটরি সিস্টেম যদি কোনো কারণে, আমি অলরেডি বলে ফেলছি রেসপিরেটরি সিস্টেম কিভাবে কাজ করে। যদি কোনো কারণে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ব্লাডের মধ্যে বেড়ে যায়, তার মানে কি পিএইচ কমে যাবে। হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া অর্থ হলো পিএইচ কমে যাওয়া, তার মানে অ্যাসিডোসিস। যদি কোনো কারণে অ্যাসিডোসিস ডেভেলপ করে তখন কিভাবে আমাদের লাংস তথা রেসপিরেটরি সিস্টেম রেসপন্ড করবে? লাংস আমাদের ব্রেনের মাধ্যমে লাংসের মধ্যে একটা স্টিমুলেশন আসবে এবং এই স্টিমুলেশন কী ধরনের? যে তুমি হাইপার ভেন্টিলেট করো, তাহলে লাংস কী করবে? ভেন্টিলেশন বাড়ায় দেবে। আগে যদি 24 পার মিনিট সে রেসপিরেশন করতে, এখন দেখা যাবে এটা প্রায় 35, 40, 45 হয়ে গেছে পার মিনিটে। এবং তাহলে কি হবে? অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। ঠিক আছে, ইনক্রিজ হাইড্রোজেন অর ডিক্রিজ পিএইচ একই কথা। অ্যালভিওলার ভেন্টিলেশন ইনক্রিজ হবে, যদি অ্যালভিওলার ভেন্টিলেশন বেড়ে যায় তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিশন বেড়ে যাবে, ফলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। আর উল্টোটা কি হবে? যদি পিএইচ বেড়ে যায় তাহলে অ্যালভিওলার ভেন্টিলেশন কমে যাবে, ডিক্রিজ কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিশন হবে এবং ইনক্রিজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ার অর্থ হলো অ্যাসিডোসিস, কমার অর্থ হলো অ্যালকালোসিস। খুব সিম্পল কথা। অ্যাসিডোসিসে হাইপার ভেন্টিলেশন হবে, অ্যালকালোসিসে হাইপোভেন্টিলেশন হবে। এবার আসো লাস্ট, রেনাল মেকানিজম। কিডনি কিভাবে অ্যাসিড বেস ব্যালেন্স করে? আমি একটু আগেই বলছি কিডনি কী করবে? হাইড্রোজেন আয়নকে বের করে দিবে এবং বাইকার্বনেটকে ব্লাডে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? 3টা ওয়ে আছে। এই হলো রোল অফ কিডনি ইন
অ্যাসিডোসিস বা পিএইচ কমে গেলে, হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে কিডনি কী করবে? এক নাম্বার কথা, ইনক্রিজ বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, ইনক্রিজ বাইকার্বনেট রিজেনারেশন, কিডনিতে নতুন বাইকার্বনেট তৈরি করবে। ইউরিনের মধ্যে যেটা গ্লোমেরুলার ফিল্ট্রেট থাকে সেখান থেকে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন বাড়াবে আর হাইড্রোজেন আয়ন সিক্রেশন বাড়িয়ে দিবে। তাহলে হাইড্রোজেন যদি ইউরিন দিয়ে চলে যায় আর বাইকার্বনেট যদি গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে রিঅ্যাবজর্ব হয় আর নতুন রিজেনারেট হয়, আলটিমেটলি কী হলো? হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমে যাবে, পিএইচ নর্মাল হয়ে আসবে। এটাই হলো রেনাল মেকানিজম। ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটা ওয়ার্ড, এই তিনটা সেন্টেন্স একেবারেই ভোলা যাবে না। পরীক্ষায় আমরা ভাইভাতে জিজ্ঞেস করি, রিটেনে তো আসেই। এখন আসো, এটাকে যদি আরেকটু এক্সটেন্ড করি তখন কি হবে? এই একই জিনিস, হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন, এরপরে হলো রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট বা রিক্লেমেশন অফ বাইকার্বনেট। রিক্লেমেশন অফ বাইকার্বনেট ছাড়া আরেকটা যেটা হলো এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড, এক্সক্রিশন অফ অ্যামোনিয়া। একটু ভজগট লাগতে পারে, তবে আমি সাজেস্ট করব আমরা এটা পড়ব, এই যে এটা, হ্যাঁ এটা আমরা পড়ব, এই তিনটা পড়ব। আর পরেরটাকে আমরা একটু বুঝে নিই, কারণ কিছু কিছু বইয়ে এইভাবে লেখা আছে। তাহলে কিডনির কিভাবে কাজ করে, চলো সরাসরি আমরা একটা কিডনির সেলে চলে যাই, ছবিতে চলে যাই। ইয়েস, দিস ইজ দ্য রেনাল টিউবুলার সেল। এটা হলো লুমেন, যেখানে গ্লোমেরুলার ফিল্ট্রেট থাকে, এখান থেকে ইউরিন তৈরি হয়। আর এটা হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা ব্লাড। ওকে, এখন এই কিডনির সেলের মধ্যে একটা কার্বন ডাইঅক্সাইড থাকবে। এই কার্বন ডাইঅক্সাইড আইদার বাইরে ব্লাড থেকে আসছে অথবা লুমেরের ফিল্ট্রেট থেকে আসছে। দিস কার্বন ডাইঅক্সাইড উইল বাইন্ড উইথ ওয়াটার, উইল ফর্ম কার্বনিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেজ। আমরা জানি হিউজ পরিমাণে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম কোথায় থাকে? কিডনিতে থাকে। এই কার্বনিক অ্যাসিড এখন ব্রেকডাউন হয়ে বাইকার্বনেট এবং হাইড্রোজেনে পরিণত হবে। এই বাইকার্বনেট উইল এন্টার ইনটু দ্য ব্লাড। আমরা বলছিলাম না বাইকার্বনেট রিজেনারেশন? এই দেখো, বাইকার্বনেট রিজেনারেট হয়ে কি হয়েছে? ব্লাডে চলে গেছে। আর দ্বিতীয়ত আমরা কি বলছে? হাইড্রোজেন উইল এক্সক্রিট হয়েছে ইন এক্সচেঞ্জ অফ সোডিয়াম। এখন এ হাইড্রোজেনটা কি হবে? এ হাইড্রোজেনটা টিউবুলার লুমেনের মধ্যে যে বাইকার্বনেট অলরেডি গ্লোমেরুলার ফিল্ট্রেটের সাথে এক্সক্রিট হতে যাচ্ছিল, এই হাইড্রোজেনটা সেই বাইকার্বনেটের সাথে লেগে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। ওই একই এই পদ্ধতির মাধ্যমে, জাস্ট রিভার্স। এবং এই কার্বনিক অক্সাইড ব্রেকডাউন হয়ে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, যেটার মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড আবার কোথায় হবে? সেলের মধ্যে চলে আসবে। তাহলে দেখো, এই বাইকার্বনেটটা কি হয়েছে? আলটিমেটলি রিঅ্যাবজর্ব হয়েছে। তাহলে তিনটা কথা আমরা বলেছিলাম কিডনিতে: এক, বাইকার্বনেট রিজেনারেশন, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন অ্যান্ড হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো ফসফেট বাফার যেভাবে কাজ করে সেখানে কি হবে? পদ্ধতি প্রায় সেম। কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট। বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হলো, হাইড্রোজেনটা বের হচ্ছে। এখানে ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট ছিল, তোমরা ফসফেট বাফারের কথা মনে করলে দেখবা এই সোডিয়াম এন্ট্রি করলো, আর মনোসোডিয়ামের সাথে হাইড্রোজেনটা যখন লাগবে, মনোসোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। তাহলে দেখো, এই হাইড্রোজেনটা কি হচ্ছে? এখানে ঢুকে গেল এবং ইটস পাসেস থ্রু ইউরিন। তাহলে এ হাইড্রোজেন ফসফেটের সাথে বাইন্ড করে ইউরিন দিয়ে চলে গেল, হাইড্রোজেন এক্সক্রিশন। আর বাইকার্বনেট এখানে রিজেনারেশন। এখানে কিন্তু বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়নি। আর হলো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে? একইভাবে হাইড্রোজেন যেটা তৈরি হয় সেটা এসে অ্যামোনিয়ার সাথে লেগে অ্যামোনিয়ামে পরিণত হবে, যেটা একটা ক্লোরাইডের সাথে বাইন্ড করে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা সল্ট, ইট পাসেস থ্রু ইউরিন। এখানের মধ্যে কি হবে? হাইড্রোজেন এক্সক্রিশন অ্যান্ড বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন। তাহলে আমরা কিডনির ডিফারেন্ট সেলের মধ্যে, এটা হলো কালেক্টিং ডাক্ট, এটাও টিউবুলার সেল। আচ্ছা,
আমার মনে হয় আমাদের সবার হ্যান্ডারসন হ্যাসেলবাচ ইকুয়েশনটা মনে আছে না? পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ কনজুগেটেড বেস বাই অ্যাসিড। এটাই হলো আসলে অ্যাসিড বেস ব্যালেন্স এবং এর ডিসঅর্ডারে একেবারে মূল সূত্র, এটা ভোলা যাবে না। পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ কনজুগেট বেস ডিভাইডেড বাই অ্যাসিড। কনজুগেটেড বেসকে ব্রেকেট, থার্ড ব্রেকেট দেওয়ার অর্থ হলো কনসেন্ট্রেশন অফ কনজুগেটেড বেস। এখন আমরা যদি বাইকার্বনেট বাফারের কথা এখানে চিন্তা করি, তাহলে আমরা কি পাবো? পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, তো কনজুগেট বেস হলো বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড হলো অ্যাসিড। ঠিক আছে, আর আমরা কি জানি এই বাইকার্বনেট বাফারের পিকে কত? 6.1। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ওইটার আগে আমরা তাহলে দেখি পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ এই বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বনিক অ্যাসিড। এখন আমরা এই পিকেটাকে যদি, পিকে লগটা যেহেতু এটা একটা ধ্রুবক কনস্ট্যান্ট, সেহেতু আমরা এর বদলে আমরা যদি এরকম একটা চিহ্ন দিই, এই চিহ্নটা, তাহলে কি পাবো? পিএইচ প্রপোর্শনাল টু বাইকার্বনেট কনসেন্ট্রেশন আর রিভার্সিবলি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে পিএইচ সমানুপাতিক কিসের? বাইকার্বনেট, আর পিএইচ ব্যস্তানুপাতিক কিসের? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে মানে খেয়াল রাখতে হবে, ইফ ইন দ্য ব্লাড bicarbonate level increase, pH will increase. If in the blood partial pressure of carbon dioxide increase, pH will be decrease. If it increase, it will decrease. If it decrease, pH will increase. Be careful, very important. এটা কিন্তু সব সময় আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আসো বাইকার্বনেট বাফারের ক্ষেত্রে যে কথা বলছিলাম, যদি সল্ট বা বেস কম্পোনেন্টটা 20 টাইমস দেন অ্যাসিড হয়, তাহলে কি হবে? 20/1। আর আমরা 6.1 কি বলছি? এটার পিকে কত? 6.1। তাহলে আমরা যদি অঙ্ক করি 6.1 প্লাস লগ অফ 20 ইকুয়াল টু 1.3 ইকুয়াল টু 7.4। তার মানে কি? ইটস দ্য pH of blood. It's the pH of blood. দেখা গেছে? গুড। এখন আসো এজি, অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ কাকে বলে? কাকে বলে পড়ানোর আগে একটা কথা বলি, নেচার বা প্রকৃতি কখনোই অসমতা পছন্দ করে না। অসমতা যদি কোথাও থাকে, এটা নেচার ডিসলাইক করে। ঠিক একইভাবে আমাদের বডির মধ্যে আমরা জানি ইলেকট্রোলাইট আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড। এর মধ্যে কতগুলো আছে ক্যাটায়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, কতগুলো আছে অ্যানায়ন, ক্লোরাইড, বাইকার্বনেট। এবং মজার ব্যাপার হলো, আমাদের শরীরে যতগুলো ক্যাটায়ন আছে ততগুলোই অ্যানায়ন আছে। তার মানে ক্যাটায়ন যদি 100 হয়, অ্যানায়নও কি 100। এখন সমস্যা হলো, আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে আমাদের এই টোটাল ক্যাটায়নগুলোর মধ্যে মনে করো প্রায় 99% ক্যাটায়নকে কী করতে পারি? মেজার করতে পারি, মানে মাপতে পারি কোন ক্যাটায়ন কতটুকু আছে, কেমন আছে। কিন্তু এখনও আমরা আমাদের বিভিন্ন মেশিন যেগুলো বের করছি, এর মাধ্যমে বেশ কিছু অ্যানায়নকে আমরা মাপতে পারি না। আমি কি বুঝাতে পারছি? মনে করো আমরা 100 ক্যাটায়নের মধ্যে 99টা মাপতে পারি, আর অ্যানায়ন 100টার মধ্যে আমরা 85টা মাপতে পারি। তাহলে আমরা যখন মাপতে পারি ক্যাটায়ন থেকে, মাপতে পারি অ্যানায়নকে মাইনাস করব, মনে করো 100 মাইনাস 85 করবো, ইকুয়াল টু কত? 15। এই 15টা কি? এই 15টা হলো টোটাল আনমেজার্ড অ্যানায়ন। আমরা যে অ্যানায়নকে মাপতে পারি না, সবগুলো অ্যানায়ন একসাথে। অ্যান্ড দিস ইজ দ্য অ্যানায়ন গ্যাপ। এখন চলো আমরা আরেকটু ডিটেলস পড়ে, আমার মনে হয় আরও ক্লিয়ার হবে।
দ্য অ্যানায়ন গ্যাপ ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেডিলি মেজার্ড ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। আমি যেটা বলছি, যে অ্যানায়নগুলো আমরা মাপতে পারি মাইনাস যে অ্যানায়ন, যে ক্যাটায়নগুলো আমরা মাপতে পারি মাইনাস যে অ্যানায়নগুলো আমরা মাপতে পারি। অ্যাকচুয়ালি ইট রিফ্লেক্টস দ্য কনসেন্ট্রেশন অফ টোটাল আনমেজার্ড অ্যানায়ন। তাহলে সাধারণত আমাদের মেইন যে ক্যাটায়ন সেটা হলো সোডিয়াম এবং পটাশিয়াম, আর মেইন অ্যানায়ন হলো বাইকার্বনেট অ্যান্ড ক্লোরাইড। এই কারণেই আমরা একটা সূত্র আবিষ্কার করছি, অ্যানায়ন গ্যাপ ইকুয়াল টু সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস বাইকার্বনেট মাইনাস ক্লোরাইড। ক্যাটায়ন থেকে অ্যানায়নকে আমরা বিয়োগ করব। নর্মাল ভ্যালু হলো 12 প্লাস মাইনাস 4 মিলিমোল পার লিটার হেলদি পার্সনের ক্ষেত্রে। এটা একেবারে ইউনিভার্সাল ট্রু। তার মানে কত? 8 to 16, 16 থেকে 8, এটাই হলো নর্মাল ভ্যালু। এই যে দেখো যেটা বলেছিলাম, মনে করো এইটুক হলো সোডিয়াম আর পটাশিয়াম। এখানে পটাশিয়াম কথাটা উঠে নাই, সোডিয়াম আর পটাশিয়াম যেটা আমরা মাপতে পারি। আর এটা হলো ক্লোরাইড বাইকার্বনেট যেটা আমরা মাপতে পারি। আর এইখানে আছে অল্প কিছু আনমেজার্ড ক্যাটায়ন, আর এখানে আছে আনমেজার্ড অ্যানায়ন। তাহলে দেখো এই যে জায়গাটা, এই অ্যানায়নটা আনমেজার্ড ক্যাটায়ন থেকে বেশি, এবং এটাই হলো অ্যানায়ন গ্যাপ। ক্লিয়ার? আই থিঙ্ক সো। একটু কষ্ট হলেও বুঝে নিতে হবে, নাহলে ঝামেলায় পড়বা পরে। আচ্ছা, এখানে কিছু কথা আছে। মেজার্ড ক্যাটায়ন কী কী আমরা মাপতে পারি, আনমেজার্ড ক্যাটায়ন কোনটা মাপতে পারি না, আনমেজার্ড অ্যানায়ন। এই জিনিসটা খুব দরকার, তোমাদেরকে একেবারে মুখস্থ থাকতে হবে কোন কোন অ্যানায়নের জন্য নর্মাল অ্যানায়ন গ্যাপ হয়। প্রোটিন, ফসফেট, অর্গানিক অ্যাসিড এবং সালফেট। ঠিক আছে, এটাকে আলাদা করে এখানেও লিখছি। কোশ্চেনটা এভাবে আসে, ওয়াই ডাজ নর্মাল অ্যানায়ন গ্যাপ এক্সিস্ট? তোমরা উত্তর দিবা, ডিউ টু প্রেজেন্স অফ নেগেটিভলি চার্জড অ্যালবুমিন, ফসফেট, সালফেট, ল্যাকটেট অ্যান্ড আদার অর্গানিক অ্যানায়ন। অ্যানায়ন গ্যাপের ইম্পর্টেন্স কী? খুব ইম্পর্টেন্ট। আমরা একটু পরেই তোমরা অ্যাসিডোসিস অ্যালকালোসিসে ঢুকবা, আর নেক্সট ক্লাসে ডিটেলস আমরা আলোচনা করব। টোটাল যে মেটাবলিক অ্যাসিডোসিস আছে, খুব ডেঞ্জারাস। এটা খুব কমন এবং ডেঞ্জারাস। এই মেটাবলিক অ্যাসিডোসিসটা আমরা ক্যাটাগরাইজ করি, আমরা ক্লাসিফাই করি, এটা কি অ্যানায়ন গ্যাপ বাড়ার জন্য হয়েছে নাকি অ্যানায়ন গ্যাপ না বাড়ার জন্য হয়েছে। যদি বাড়ার জন্য হয়, এটার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট একরকম। আর যদি অ্যানায়ন গ্যাপ না বাড়ার জন্য হয়, সেক্ষেত্রে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট হলো টোটাল ডিফারেন্ট। কথা বোঝা গেছে? এবং মাঝে মধ্যে নর্মাল পিএইচ চেঞ্জ হয়নি, কিন্তু অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়েছে, এটাও বোঝা যায় অ্যানায়ন গ্যাপের মাধ্যমে। এখন এই অ্যানায়ন গ্যাপ যা আছে, মানে 12 প্লাস মাইনাস 4, এর থেকে যদি অনেক বেড়ে যায়, মনে করে অ্যানায়ন গ্যাপ 24, 24, 28, 18, এটা তো নর্মালের বেশি, 16-এর উপরে। এটার কজ কি? খুব ইম্পর্ট্যান্ট। আমরা একটা সূত্র দিয়ে মনে রাখবো, তবে দয়া করে বারবার বলতেছি, কখনোই এই কথাটা পরীক্ষার হলে বলবা না। তোমাদের প্রত্যেক ব্যাচকে বলি, এবং প্রত্যেক ব্যাচে একটা দুইটা গাধা থাকে যে গিয়ে বলে কজ অফ হাই অ্যানায়ন গ্যাপ কুশমল ব্রিদিং। খুব হাসির রোল পড়ে। হাই অ্যানায়ন গ্যাপ হলে যেই রুগীদের হয়, যে পেশেন্টের হয়, তাদের এক ধরনের অ্যাবনর্মাল ব্রিদিং প্যাটার্ন হয়। ওই প্যাটার্নটাকে বলা হয় কুশমল ব্রিদিং, ওইখান থেকে এই নামটা আসে। তবে আমরা এখানে এই কুশমলকে কাজে লাগাবো মনে রাখার জন্য। কে দিয়ে? ডায়াবেটিস কিটোএসিডোসিস, ইউ দিয়ে ইউরেমিয়া অফ রেনাল ফেলিওর, সেপসিস, স্যালিসাইলেট পয়জনিং, মিথানল টক্সিসিটি, ইথিলিন গ্লাইকোল টক্সিসিটি, ল্যাকটিক অ্যাসিডোসিস। দেখছো, কুশমল। আমরা কজ অফ হাই অ্যানায়ন গ্যাপ বললে আমরা এইগুলি সব বলবো, কিন্তু খবরদার এটা বলা যাবে না, এই ওয়ার্ডটাই উচ্চারণ করবে না। ওকে? বেজ অ্যাক্সেস আমরা সবাই জানি, কমন বেস কোনটা? বাইকার্বনেট। ঠিক আছে, বাইকার্বনেটের নর্মাল ব্লাড লেভেল কত? 22 to 28।
এই যে দেখো 22 to 28 মিলিমোল পার লিটার, এটা হলো বাইকার্বনেটের নর্মাল লেভেল। এখন এই বাইকার্বনেট লেভেল যেটা স্ট্যান্ডার্ড, তাহলে কাকে বলবো আমরা বেজ অ্যাক্সেস? বেজ অ্যাক্সেস হলো সেই জিনিস যে আমি মেজার করলাম যেই বা প্রেজেন্ট যেই ব্লাডের মধ্যে এখন যে বাইকার্বনেট মাইনাস স্ট্যান্ডার্ড বাইকার্বনেট। আমরা 22 থেকে 28 তো বলতে পারবো না, ঠিক মাঝেরটা হলো 25। তাহলে 25 স্ট্যান্ডার্ড, এবং আমি মেপে যদি এখন এখানে আমি আমার বাইকার্বনেট যদি ব্লাডে পাই 22, তাহলে গ্যাপটা কত হলো? 22 মাইনাস 25 ইকুয়াল টু -3। কিন্তু নর্মাল বেজ অ্যাক্সেস স্ট্যান্ডার্ড হলো -2 টু +2। এর কম বা বেশি হলে আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার ধরি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সহজ পরীক্ষা, কিন্তু তুমি ভালো যদি ক্লিনিশিয়ান হও এটা দেখেই বুঝবা পেশেন্ট কি অ্যাসিডোসিস অ্যালকালোসিস আছে কিনা। এই যে এখানে হলো এটার ইন্টারপ্রিটেশন। পজিটিভ বেজ অ্যাক্সেস যদি প্লাস মনে করো 4 পাওয়া গেছে, কোথায় পাওয়া যাবে এটা? রেসপিরেটরি অ্যাসিডোসিস অথবা মেটাবলিক অ্যালকালোসিসে। আর নেগেটিভ বেজ অ্যাক্সেস পাওয়া যাবে মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিসে। এগুলো মানে এই রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস কাকে বলে আমরা পরে এগুলো পড়ব, নেক্সট ক্লাসেই পড়ব। তাহলে আজকে এতটুকু, আমরা নেক্সট ক্লাসে অ্যাসিড বেস ডিসঅর্ডারে চলে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।